না গিন্নি, গিন্নিকে বরং একবার একবার বলেই দেখি। হ্যাঁ গিন্নি, হ্যাঁ ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, গিন্নি। গলায় যে একেবারে মধু ঝরে পড়ছে। বলি কি হয়েছে? আরে একটু এদিকে শোনোই না। যত সব আদিক্ষেতা। কি হয়েছে বলো। এই ঠান্ডায় বেশ গরম গরম খুদের পায়েস খেতে খুব ইচ্ছা করছে। বলি একটু খাওয়াবে নাকি? মরণ, এই কথাটা শোনার জন্য আমাকে এখানে আসতে হলো কেন? চেঁচিয়ে বললে বলি কোন মহাভারত তো অশুদ্ধ হতো শুনি। রেগে গেলে নাকি? না না, রাখবো কেন? তুমি আমার স্বামী, সেই তুমি কিনা পায়েস খেতে চেয়েছো, না খাওয়ালে সে তো আমারই অমঙ্গল। তবে আর দেরি না করে চটপট পায়েসটা তৈরি করে ফেলো, আমি খেয়ে রাজসভায় রওনা দেবো। ও মা, তৈরি করে ফেলো বললেই হবে? ঘরে শুধু তো সুগন্ধি চালের খুদই যা আছে, দুধ, নলেন গুড় এসব তো কিছুই নেই। আর এসব না হলে পায়েস তৈরি বা হবে কি করে? আর তুমি বা খেয়ে রাজপ্রাসাদে যাবে কি করে? তা অবশ্য ঠিকই বটে। ঠিক আছে, তুমি একটুক্ষণ অপেক্ষা করো, আমি দুধ ও নলেন গুড় নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তাই এসো। আর আমি ততক্ষণ বরং খুদটা একটু ঝেড়ে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। আরে গোপাল যে, তাই এই এত সকাল সকাল চললে কোথায়? ওই একটু হাটে আর কি। হাটে? খুব বাবা, কেন? কোনো কুটুম টুটুম আসবে নাকি? কুটুম মানে? না মানে বলছিলাম তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসবে টাসবে নাকি? কেন, শ্বশুর বাড়ি থেকে কেউ না এলে বুঝি হাটে যেতে নেই? আরে পাশ কাটিয়ে যাচ্ছ কোথায়? বললাম তো তাড়া আছে। তাড়া আছে? তা এমন কোন কার্যের তাড়া আছে শুনি যে দাঁড়িয়ে দুদণ্ড কথা বলা যায় না? আছে আছে, রাজকার্যের তাড়া আছে। রাজকার্য? তা কোন রাজকার্য শুনি? রাজসভায় রাজার অধীনে চাকুরি, সকাল 10 ঘটিকায় রাজসভায় হাজিরা দিতে না পারলে রাজা রাজসভা থেকে দূর করে তাড়িয়ে দেবেন। বলি কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ, কথাটা মাথায় ঢুকেছে ঠিকই, কিন্তু বোধগম্য হচ্ছে না। তুমি এক অশিক্ষিত নাপেতের বেটা, নিজেও অশিক্ষিত, সেই তুমি কিনা রাজসভায় রাজার অধীনে চাকরি করছো। তা বলি রাজসভায় তোমার কোন কাজটা করতে হয়? ক্ষৌরকর্ম নাকি মেঝে পরিষ্কার? অত ছোট কাজ গোপাল করে না। এই গোপাল যথেষ্ট বুদ্ধি ধরে, এই বুদ্ধির জোরেই সে রাজসভায় বিদূষকের আসন অলঙ্কৃত করেছে। বলি এইবার কথাটা মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝলাম, রাজার চেলাগিরি। তা রাজা অবশ্য তোমাকে উচিত পদই দিয়েছেন। অশিক্ষিত ছোট জাতের লোক তুমি, রাজার চেলাগিরি ছাড়া আর কি বা করতে পারবে তুমি? এমন করে বললেন যেন আপনি নিজে কোনো রাজার বিদূষক ছিলেন, অথবা বিদূষক পদটা যেন আপনি প্রথম তৈরি করেছিলেন। বাবা, এই যে একে দেখেছো? তা কোন রাজার চেলা? তুরি বিদূষক? গোপাল, এ কোনো রাজার বিদূষক নয়। তবে কোন রাজা? তা কোথাকার রাজা আপনি? দয়া করে পরিচয় দেন তো, নিজেকে ধন্য মনে করব। গোপাল, তুমি বড় বকো। আগে আমার কথাটা শোনো, তারপর কথা বলো। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এটি আমার শ্যালক, নিবাস বর্ধমানে। সেখানে সে রাজার প্রধান কোষাধ্যক্ষ। শুধুই কি তাই, ওখানকার সভা কবিদের মধ্যে ওর যথেষ্ট নাম ডাক আছে। ওই উপাধির কথাটা বলুন। ও হ্যাঁ, জানো বর্ধমানের রাজা ওনাকে কি উপাধি দিয়েছেন? কি উপাধি দিয়েছেন? পণ্ডিত ভট্টাচার্য। এ বাবা, না 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 না। তাহলে? পণ্ডিত বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। বাবা, বেশ সুন্দর উপাধি। বিদ্যা দিগ্গজ বিদ্যাধর ভট্টাচার্য। এ বাবা, ভুট্টাচার্য নয়, ভুট্টাচার্য নয়, ভট্টাচার্য। বর্ধমানের রাজা আর কি বলেন জানো? কি বলেন? বলেন যে তোমায় ওই যে উপাধি দিলাম তা তোমার জ্ঞান ভান্ডারের তুলনায় খুবই কম। তিনি বলেন তুমি যে বিদ্যের জাহাজ গো, বিদ্যের জাহাজ। বাবা, সুন্দর, অতি সুন্দর। লাখ কথার এক কথা, একেবারে
একেবারে জাহাজ। তাই একে একে তাহলে এভাবে ডাঙায় রেখেছেন কেন? সাগরে ভাসিয়ে দিন, দেখবেন কেমন হেলে দুলে যাবে। চত্ব সব উটকো আপদ। যা বাবা, লোকটা পাগল নাকি? না না, ছোট লোকেরা ওই রকমই হয়। চলে আয় না ন্যাপলা। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 জামাইবাবু। বলতন ঠাকুর যখন একটা বাজিয়ে গান গাইতে গাইতে যায় না, তখন শুনতে এত ভালো লাগে। সত্যি যা বলেছ, মন প্রাণ যেন ওই গানের সুরে আর একতারা শব্দে মাতোয়ারা হয়ে যায়। তবে যাই বলো, একতারার এই পিড়িঙি পিড়িঙি শুনতে আমার তেমন ভালো লাগে না। আওয়াজ হচ্ছে সেতারে, কেমন গম্ভীর আওয়াজ। বাজে বকো না তো, আওয়াজ হচ্ছে বিনা। ওই যে আমাদের পাশের বাড়ির বনমালী বিনা বাজায়, সত্যি শুনতে যেন মন প্রাণ একেবারে ভরে যায়। গর গর, এই সব থেকে ভালো শব্দ হচ্ছে তানপুরা। হ্যাঁ, সেই যে সেবার আমার জামাইয়ের বাড়িতে শ্রীঘোষ বলে একটা লোক তানপুরা বাজিয়ে ভৈরবীর আগে মা জগৎধাত্রীর এমন সুন্দর বন্দনা গাইল না, যে শুনতে শুনতে মনটা ভরে গেল একেবারে। ওহ, ওহ, এখনো সেই কথা মনে পড়লে ভক্তির চোখে জল এসে পড়ে গো, জল এসে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, তানপুরা শেষে কিনা তানপুরা, ওই তো সেই কেমন যেন ক্যাঁচ ক্যাঁচ করে বাজে। শুনলে মনে হয় যেন রান্নাঘরের টালির ছাদে হুলোতে আর মেনিতে ঝগড়া লেগেছে। এ, কি বললি? কি তানপুরার শব্দ শুনলে মনে হয় হুলো মেলিতে ঝগড়া লেগেছে? তুমি গানের বা বাদ্যযন্ত্রের বোঝোটা কি? বোঝোটা কি? যাই বুঝি, যতটুকু বুঝি সেই বোঝা থেকে বলছি। আহা, এই নিয়ে আর নিজেদের মধ্যে ঝগড়া করো না। এটাই খোঁজ করো যে কোন বাদ্যযন্ত্রের শব্দ পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি। কিন্তু কিন্তু এই ভারতে তো কত রকমের বাদ্যযন্ত্র আছে, এক একজনের এক বা একাধিক বাদ্যযন্ত্র ভালো লাগে। হ্যাঁ সত্যি তো, এই যেমন তোমার একতারা আর বিনা, ওর তানপুরা, আর আমার সেতার। তাহলে কে বলবে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি, সব থেকে বেশি শ্রুতিমধুর? শুনেছি আমাদের এই গোপলা নাপদের বেটা হয়েও কিন্তু বেশ বুদ্ধি ধরে। হ্যাঁ, গ্রামে দু একটা ছোট ছোট সমস্যার সমাধানও ও করেছে। চলো না, চলো ওকে গিয়েই বরং শুধাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বরং চলো। তাই চলো, তাই চলো। কই গো গিন্নি, হলো? না না, এই তো সবে ভোট ধরেছে, দাঁড়াও। ও, আমার যে আবার তর্স হয়েছে না গো, পেট যে ছুঁচোয় ঘাম আসছে। ওই জন্যই তখন বললুম দুটো পান্তা পেঁয়াজ মুখে দাও, আমার হয়ে গেলেই দেব। তা তখন শুনলে না, নাও এখন বোঝো ঠেলা। তখন কি আর জানতুম যে খুদের পায়েস হতে এত সময় লাগে? ভেবেছিলুম খুদ মানে ভাঙা চাল, তা গোটা চাল সেদ্ধ হতে যে সময় লাগবে, খুদ সেদ্ধ হতে নিশ্চয়ই তার অর্ধেক সময় লাগবে। আহা, কি চিন্তা, কি বুদ্ধি। আচ্ছা আচ্ছা দাও, না হয় দুটো পান্তাই দাও, বরং কিছুক্ষণ তাই চিবই। সে নেই, আমি খেয়ে নিয়েছি। ইউ গেল। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি হে? এই কারা যেন আসছেন, আমি পালাই। হয়ে গেলেই কিন্তু ডাকবে। খুদের পায়েস ঠান্ডা হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না। আচ্ছা বাবা, আচ্ছা।
আরে আপনারা আসুন আসুন আসুন। এসো গো, এসো এসো, সবাই চলে এসো। এসো, এসো। তারপর কি মনে করে? হ্যাঁ বাবা গোপাল, একটা বড় সমস্যায় পড়ে আমরা এই তিন বুড়ো তোমার কাছে এসেছি। এর একটা সমাধান তোমাকে করে দিতে হবে বাবা। হ্যাঁ, সমস্যায় না পড়লে কেউ তো আর আমার কাছে আসে না। তা বলুন, কোন সমস্যায় পড়ে আপনারা আমার কাছে এসেছেন? গোপাল, আমাদের মধ্যে তর্ক হচ্ছিল যে কোন বাদ্যযন্ত্রের শব্দ সব থেকে বেশি মিষ্টি। তা আপনাদের কোন কোন শব্দ শুনতে বেশি ভালো লাগে? আমার আমার হলো একতারা আর বীণা, আর ওর তানপুরা আর ওর সেতার। বড়ই চিন্তার ব্যাপার। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? টাকাটা পড়ে গেল যে, টাকাটা পড়ে গেল যে। না না না, ওটা আমার টাকা, আমার ট্যাক্স থেকে পড়েছে। না 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 না, আমার টাকা, আমার টাকা আমার কোচর থেকে পড়ে গেছে। দেখলেন তো, আপনারা নিজেরাই কেমন নিজেদের সমস্যা সমাধান করলেন। বুঝতে পারলেন না, সামান্য এক আধুলির শব্দ কানে যেতেই আপনারা কেমন 10 বছরের বাচ্চাদের মতন প্রাণ চঞ্চল উদ্যমী হয়ে উঠলেন। শুধু তাই নয়, এই আধুলির শব্দ কানে যেতেই অন্য কাজ ফেলে কেমন মনটা হঠাৎ করে ওর দিকে দিয়ে দিলেন। সেই জন্যই বলি, পয়সার শব্দ সবচেয়ে মিষ্টি। গোপাল, তুমি বোধহয় ভুলে গেছো যে আমরা বাদ্যযন্ত্রের শব্দের কথা বলছিলাম। বাদ্যযন্ত্রের সংজ্ঞা জানেন? বাদ্যযন্ত্রের সংজ্ঞা না, মানে ঠিক বেশ, শুনুন তবে। যে অসার বস্তুকে অপর কোনো বস্তু দ্বারা আঘাত করলে শ্রুতিমধুর শব্দ উৎপন্ন হয়, তাকে বলে বাদ্যযন্ত্র। এক্ষেত্রে মুদ্রার আওয়াজ যে শ্রুতিমধুর, সে পরিচয় তো আপনারা নিজেরাই দিয়ে দিলেন। আর রইল বাকি আঘাত করার ব্যাপার। সেক্ষেত্রে একে আপনারা মাটিতে ফেলেও আওয়াজ উৎপন্ন করতে পারেন, না হলে অপর একটি মুদ্রা দ্বারা ঠোকাঠুকি করেও আওয়াজ উৎপন্ন করতে পারেন। কি বলেন কর্তারা? হ্যাঁ বাবা, তুমি সত্যি যুক্তি সহকারে একদম সঠিক কথাই বলেছ। ব্যাস বাবা, পায়েস তৈরি। মরণ দশা, বুড়োগুলো এখনো বসে গল্প গুজব করে যাচ্ছে। কি করে যে ডাকি এখন? আরে আমি তো আগেই বলেছিলাম যে গোপালের যা বুদ্ধি, তাতে ও ঠিক এই সমস্যার সমাধান করবে। সে তো বটেই, সে তো বটেই। সে বসেই ওই যে বুঝলে, এই নারকেলের ভাগ নিয়ে মালা বউয়ের সাথে দুলির ঝগড়াটা। বলো বলো, সত্যি গোপাল যা সুন্দরভাবে সমাধান করলো না। সে সবই আপনাদের দয়া আর আমার পরলোকগত পিতৃদেবের আশীর্বাদ। বৌমা বোধ করি তোমায় ডাকছে। না না, আমায় ডাকবে কেন? ওই দেখো, আবার চুরির শব্দ। বলছি বৌমা তোমায় ডাকছে। ডাকছো? হ্যাঁ, কি হয়েছে? হবে আবার কি? বলি হবে আবার কি? ভিতরে ক্ষুদিরাম মশাই যে তোমার জন্য অপেক্ষা করছে। হাঁড়িডাঙ্গা থেকে থালাঘাটা আসতে তার বেশি সময় লাগেনি। এইবার জুরনপুর যাওয়ার তালে আছেন, তাড়াতাড়ি যেতে চান। শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছেন। না না, ওনাকে আরেকটুক্ষণ অপেক্ষা করতে বলো। আমি এক্ষুনি যাচ্ছি। জুরনপুর যাওয়ার আগে ওনাকে আমি একবার উদরগড় মহলে পাঠাতে চাই। তাহলে তাড়াতাড়ি এসো। আপনারা একটুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। কই গো গিন্নি, ক্ষুদিরাম মশাই কই? শুধু ক্ষুদিরাম মশাই নয়, একেবারে দুধ সমুদ্রে ভাসমান গরম গরম ক্ষুদিরাম মশাই। ঘোষ ভাই একেবারে ভুরভুর করছে। তাহলে এবার একে উদরগড়ে পাঠাই, কি বলো? যা তোমার ইচ্ছা।
বাবা, চমৎকার চমৎকার হয়েছে গিন্নি। কেমন বুদ্ধি করে ডাকলুম বলো তো, না হলে এরকম গরম গরম পায়েস খেতে পেতে। হ্যাঁ, তা সত্যি বটে। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, কার বউ দেখতে হবে তো। কি ব্যাপার বলো তো? উদরগড়, চূড়নপুর, সব নাম তো বাপের জন্মে শুনিনি। আর ক্ষুদিরামই বা কে? সেটা ওই গোপাল এলেই জানা যাবে কোন। বসে থাকতে হলো বলে যেন আবার কিছু। আরে না না, রাজ কর্মচারী তুমি, তোমার কত কাজের চাপ। সেই সেই কাজের জন্যই তো তুমি ভেতরে গেছিলে। হ্যাঁ গোপাল, ওই যে উদরগড়, ওই থালাঘাটা, এসব নাম তো বাবা জীবনে শুনিনি। আর ওই ক্ষুদিরাম মশাই বা কে? সব স্থান হলো সব এক একটি খাস তালু, আর ক্ষুদিরাম মশাই এরই বা ক্ষমতা আছে ওই সব জায়গায় যাবার। এই দেখুন দেখি, কথায় কথায় দেরি হয়ে গেল, আমার আবার রাজসভায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি অনেক বেলা হলো। চলো হে, আমরা এগোই। চিরকল্যাণময় প্রজাপালক মহারাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সবার কাজ শুরু করো। দুই নারী আপনার বিচার প্রার্থী, তাদের সসম্মানে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ, রাজসভায় প্রবেশের সময় কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছে। গোপাল, তোমার এত দেরি হলো কেন? আগে আজ রান্নার সময় শেষ হয়নি, তাই আর কি। তাহলে গতকাল? পাটা মচকে গেছিল, তাই আর কি। গত পরশু? ঠিক মতো কোষ্ঠ শুদ্ধি হয়নি, তাই আর কি। আগামীকাল সকাল 10 ঘটিকার ভেতর যেন প্রত্যেক রাজকর্মচারী রাজসভায় উপস্থিত থাকে। যে 10 ঘটিকার পরে রাজসভায় প্রবেশ করবে তাকে তৎক্ষণাৎ রাজসভা থেকে তাড়িয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ, আমি সীতা। প্রণাম মহারাজ, আমি গীতা। সম্পর্কে আমরা দুই বোন। বলো কি তোমাদের অভিযোগ? মহারাজ, গত পরশু একই সময়ে একই ঘরে আমাদের দুজনের দুই পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু গতকাল এর সন্তানটি মারা যায়। এখনো আমার সন্তানকে তার নিজের সন্তান বলে দাবি করছে। না মহারাজ, এ সম্পূর্ণ ভুল। সন্তান এর মারা গেছে, আমার নয়। তা তোমরা তোমাদের সন্তানের কোনো বিশেষ চিহ্ন বা বৈশিষ্ট্যের কথা বলতে পারবে? হ্যাঁ মহারাজ, আমার সন্তানের পিঠে একটি জড়ুল আছে। মহারাজ, আমার সন্তানের কানের নিচে একটি ছোট্ট লাল তিল আছে। মহামন্ত্রী, এদের কথার সত্যাসত্য নিরূপণ করুন তো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এদের দুজনের কথাই ঠিক। মহারাজ, আপনার একজন বিচক্ষণ বুদ্ধিমান পার্শ্ব অনুচর থাকতে আপনি নিজে এত চিন্তা করছেন কেন? এই জটিল বিচারটা বরং আপনি তাকেই দিন। কি গোপাল, পারবে? নিশ্চয়ই। তবে দেখো। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা মেয়েরা, তোমরা প্রত্যেকেই বলছো এ শিশু তোমার, তাই তো? আগে হ্যাঁ। তোমরা দুজনেই এ বাচ্চাকে চাও? হ্যাঁ চাই। যদি সমানভাবে দুটুকরো করে তোমাদের দুজনকে দিই তবে কোনো আপত্তি আছে? আমার নেই, আমার আছে। কিন্তু তোমার আপত্তিতে কিছু এসে যায় না, কারণ আমার সিদ্ধান্তে ওর সমর্থন আছে। জল্লাদ, জল্লাদ, হুকুম। এই বাচ্চাটিকে লম্বালম্বি দুটো টুকরো করে কেটে এই দুই নারীকে দিয়ে দাও। যথাজ্ঞা। দয়া করুন, দয়া করুন, আপনি এত কঠোর হবেন না। ওর বাচ্চা ওরই থাকুক। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমি ওর মাতৃত্বের দাবি করব না। শুধু শুধু আমার একটা অনুরোধ, দয়া করে এই শিশুটিকে মারবেন না। মহারাজ, আমার বিচার শেষ। বাচ্চাটির প্রকৃত মা গীতা,
সীতা নয়। তা কি করে হয়? গীতা তো নিজের মুখে বললে যে প্রত্যেক মাই চায় তার সন্তান সুস্থ সবল দীর্ঘজীবী হোক, কিন্তু এক্ষেত্রে সীতা তার সন্তানকে দু টুকরো করে কেটে ভাগাভাগি করে নিতেও রাজি। অপরদিকে গীতা তার সন্তানকে বাঁচাবার জন্য নিজের মাতৃত্বের অধিকার ছাড়তে পর্যন্ত রাজি। তাহলেই বুঝে দেখুন সন্তান কার। সীতা, এর কথা কি সত্য? সত্য করে বলো, না হলে এখনই তোমায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। হ্যাঁ মহারাজ, এই ব্যক্তির কথাটাই সত্য। এই সন্তান আমার নয়, আমার বোন গীতারই। জন্মের সাথে সাথেই আমার সন্তান মারা যাওয়ায় আমি গীতার উপর হিংসাবশত এই কাজ করেছি। দয়া করে আমায় ক্ষমা করুন মহারাজ। আমি কথা দিচ্ছি এমন অন্যায় আমি আর জীবনেও করব না। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলুম, কিন্তু মনে থাকে যেন ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর দ্বিতীয়বার না হয়। যাও মা, যাও। তোমার সন্তানকে নিয়ে এবার তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। যথা আজ্ঞা মহারাজ। সত্যি গোপাল, ধন্য তুমি, ধন্য তোমার বিচার শক্তি। সবই আপনার দয়া মহারাজ।